প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পালন করছি আমরা। আপনারা জানেন, ঢাকাসহ দেশব্যাপী ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট শুধু ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা একটি শাসন ব্যবস্থার পতন ঘটায়নি, বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফেরানোর বড় সুযোগ তৈরি করে দেয়। সারা দেশের ছাত্র জনতার অনড় ও দৃঢ় বিদ্রোহ আর শিশু, ছাত্র, তরুণ, নারী, শ্রমিক সহ প্রায় 1000 মানুষের আত্মত্যাগের কারণেই গণ অভ্যুত্থান পরিণতি পেয়েছিল। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে। আমাদের সাথে রয়েছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন ডাক্তার তাজনুবা জাবিন, সংগঠক অল্টারনেটিভস, আপনাকেও স্বাগত জানাই। আরও আছেন আবু সাইদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকেও স্বাগত। আমরা আলোচনায় যেটা করি, যদি নারী থাকে আমি নারী লেডিস ফার্স্ট হিসাবে শুরু করি সবসময়। আর যেহেতু তাজনুবা সবসময় মানে আন্দোলনের সময় তো তার একটা অন্যতম পরিচিত মুখ ছিল, তার কাছে প্রথমে শুনি 2 বছর পরে এসে কি দেখছেন, কতটুকু প্রত্যাশা পূরণ হলো? ধন্যবাদ আমার সহ আলোচক এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। আপনারা যেরকম দেখছেন আমিও আসলে ওভাবে দেখছি। আমার মনে হয় না এই টেবিলের 4 জন আমরা 4 রকমভাবে দেখছি, আমরা মনে হয় একই রকমভাবেই দেখছি। 2 বছর পরে দুর্ভাগ্যজনকভাবে হতাশাটা বেশি, এবং 2 বছর পরে যখন ফিরে তাকাই যে হাসিনার পতন হয়েছে বা স্বৈর শাসকের পতন হয়েছে, এটুকু অন্তত অর্জন আমি এখন পর্যন্ত দেখি। বাকি যে আমাদের রাষ্ট্র সংস্কারের বা ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ বা যেভাবে আমরা এটাকে বর্ণনা করি, আমাদের যে সিস্টেম চেঞ্জ যে আমরা সবসময় বলেছি, সেই প্রকল্প থেকে আমরা সেই প্রকল্পের কাছাকাছি আমরা যেতে পারি নাই, কাছে গিয়েও আমরা ফিরে এসেছি। গত 2 বছরে সবচেয়ে বেশি মুখ্য হয়েছে ব্যর্থতা, প্রতারণা। নতুন কোনো রাজনৈতিক শক্তি আমরা এখান থেকে জুলাই থেকে পাইনি, এবং বিদ্যমান পুরনো যে রাজনৈতিক একটা সংস্কৃতি ছিল, রাজনৈতিক রাষ্ট্র কাঠামো ছিল, সেটা পরিবর্তনে আমরা বাধার মুখে পড়েছি। জুলাই যে সবার ছিল, এই যে আপনি যেরকম সূচনাতে বলছিলেন, সেই সবার থেকে জুলাই অনেকটা একটা গোষ্ঠীর হয়ে গেছে, সেটা থেকে আমরা সরে আসতে পারি নাই। এবং আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি, জুলাই জামাতিকরণ হয়েছে অনেকখানি। এটা অনেক সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, যারা আসলে সব কিছুর উপরে উঠে এইবার মানে একটা চেঞ্জের জন্য, বাংলাদেশের একটা পরিবর্তনের জন্য যারা মানে ডান বাম কোনো কিছুর চিন্তা না করে শুধু বাংলাদেশকে চিন্তা করে আসলে যারা রাজপথে ছিল, সো তাদের একটা বিশাল আশাভঙ্গ হয়েছে। এবং এমন না যে 2 বছরে আসলে খুব আমূল পরিবর্তন মানুষ আশা করেছিল, কিন্তু সূচনাটা আসলে আমরা চেয়েছিলাম, সো সেটা সূচনা করতে পারি নাই তো এখন পর্যন্ত। এবং এই যে ইলেকশনের পরে অনেকে নির্বাচনটাকে গণতন্ত্র ফিরায়, নিঃসন্দেহে আমরা 17 বছর পর একটা সবার অংশগ্রহণ একটা নির্বাচন পেয়েছি, কিন্তু এই নির্বাচন হওয়াটাই কিন্তু আমাদের মূল কথা ছিল না। এবং নির্বাচনের পর আমরা দেখছি সেই একই জিনিস রয়ে গেছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা সেক্টরে, এবং শুধু মুখগুলা চেঞ্জ হয়েছে। আজকে ইতিহাস বিকৃতির কথা হচ্ছে খুব, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং কোনোভাবেই কাম্য না। কিন্তু এই মাইনাস বা এই বাদ দেওয়া, যারা প্রকৃত হকদার তাদেরকে বাদ দেওয়া আসলে 2 বছর আগেই শুরু হয়েছে, আমরা দেখেছি। আমরা জুলাই আন্দোলনের পরে এদের এটা যে সবার ছিল, শুধু একটা বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের ছিল না, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকার বাইরের কাউকে আমরা এখানে নেতৃত্বের পর্যায়ে দেখি নাই,
আমরা মাদ্রাসার কাউকে দেখি নাই, আমরা নারীদেরকে দেখি নাই, আমরা সংখ্যালঘু দেখি নাই, আমরা প্রবাসের কাউকে দেখি নাই। মোদ্দা কথা সবাইকে আমরা আসলে এক ধরনের দূরে ঠেলে দিয়েছি। আমরা যদি সবাই একসাথে থাকতাম তাহলে এই রাষ্ট্র সংস্কার বা বিএনপিকে যে এই ধরনের মানে একচেটিয়া এখন যেভাবে তারা গত 6 মাসে সরকার চালাচ্ছে, এটাতে তারা বাধা পেত, গণভোটকে তারা নাই করার সাহস করতো না, জুলাই সনদ অনেকখানি বাস্তবায়নের মুখ দেখতো যদি জুলাইয়ের পক্ষগুলা সংগঠিত থাকতো। সো এগুলো সব কিছু ব্যর্থতা। আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে আমরা কিন্তু অনেকগুলা সিমটম দেখছি যে আমরা শুধু আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের নিষিদ্ধ বা রিকনসিলিয়েশন এসব কথা আলোচনা করে আসলে কতটুকু আওয়ামী লীগকে ঠেকায় রাখতে পারবো। আমরা কিন্তু দেখছি যে শুধু আওয়ামী লীগকে সমর্থন করার জন্য অনেক পেশাজীবী গোষ্ঠী যারা আওয়ামী লীগ সমর্থন করতো বা কোনো ধরনের ফৌজদারি অপরাধ বা কোনো কিছুতে যুক্ত ছিল না, তাদেরকেও ওই একই প্রক্রিয়ায় কিন্তু আমরা ডিল করছি। সো রিকনসিলিয়েশনটাও আমরা কোনো কিছুই শুরু করতে পারি নাই। এবং আমরা যখন আওয়ামী লীগের বিচারের কথা বলি, এটা আমি 2 বছর আপনি যে বললেন না যে কিভাবে দেখি, আমরা যখন আওয়ামী লীগেরকে একটা গণহত্যাকারী দল হিসেবে বিচার করব, আমরা আরেকটা গণহত্যাকারী দলকে ক্ষমতায় রেখে বা কোনো ধরনের মীমাংসা না করে আমরা কিন্তু এটা করতে পারছি না। কেন? মানে সমাজে বিভাজন বা সমাজ পিছিয়ে তো গত 17 বছরে পড়ে না, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। সো রিকনসিলিয়েশন আগে আসলে কখনোই বাংলাদেশের হয় নাই। সো এগুলো কিন্তু এখন আমাদেরকে এই সিস্টেম চেঞ্জ, আমরা যে পরিবর্তন চাই, এটাতে আমাদেরকে ভোগাচ্ছে। সো 2 বছরে আমার কাছে মনে হয় যে আমরা স্বৈরশাসকের পতন ঘটিয়েছি, কিন্তু সিস্টেম চেঞ্জ থেকে আমরা অনেক দূরে এবং এটা আরো অনেক কঠিন করেছি 2 বছরে। আপনার কাছে আসবো আমি। আলতাফ পারভেজ যে কথাগুলো শুনলেন তাজনুবার কাছে অনেক হতাশার কথা। নিঃসন্দেহে সেটা বলছিল যে তাজনুবা যে আসলে 2 বছরে যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে বা করাও সম্ভব নয়, কারণ বিশাল যে প্রত্যাশা সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা শুরুটা করতে পেরেছি কিনা, ধরুন শেখ হাসিনার পতন হয়েছে, এটা একটা অর্জন, বা আমরা একটা নির্বাচন করতে পেরেছি, সেটা নিঃসন্দেহে একটা অর্জন। এখন বিএনপির দায়িত্ব কাঁধে সে দায়িত্ব পড়েছে, কিন্তু সেটা শুরুটা আমরা ঠিকমতো করতে পেরেছি কিনা। ধন্যবাদ। 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং 2 প্রিয় ভাজন আলোচক সহ আলোচককে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। দেখুন, 2024-এর অগাস্টের পর আমরা 2 বছর পার করলাম। এখন এই 2 বছর কিভাবে গেল, গণ অভ্যুত্থানের অর্জন কি, ব্যর্থতা কি, এটা বুঝতে হলে তো আমাদের নির্মোহ অডিট লাগবে। আমি মনে করি এখানে 4 ধরনের অডিট হতে পারে। একটা হলো রাজনৈতিক, একটা প্রশাসনিক, একটা সামাজিক, একটা অর্থনৈতিক। মোটা দাগে এই 4 ক্যাটাগরিতে আমরা একটা অডিট করতে পারি বা করা প্রয়োজন আজকের এই মুহূর্তে। আমি এখানে যখন টকশোতে আসছিলাম তখন পথে কনসার্ট হচ্ছিল, তরুণরা, বিপুল তরুণ। তখন আমার মনে পড়লো যে 24-এর অগাস্ট শুরু হয়েছিল তরুণদের নেতৃত্বেই, কর্মসংস্থানের দাবিতে, একটা ন্যায়ানুগ কর্মসংস্থান নীতি যাতে ন্যায়ানুগ হয়। তো গত 2 বছরে কর্মসংস্থান বাড়েনি, ওদেরকে কর্মসংস্থানের বাড়তি কিছু দেওয়া যায়নি, কিন্তু কনসার্ট দেওয়া গেছে। তো পপুলার পলিটিক্স এই যুগে এইভাবেই কাজ করে আর কি। মানুষের প্রয়োজন একদিকে থাকে, কিন্তু মানুষকে মাতিয়ে রাখা হয় অন্য কিছু দিয়ে। তো আমি যে 4 ধরনের অডিটের কথা বললাম, যদি রাজনৈতিক অডিটের কথা ভাবি, সেখানে অভ্যুত্থানের তাৎক্ষণিক যে লক্ষ্য সেটা পূরণ হয়েছে, যে একটা নতুন নির্বাচন হয়েছে, একটা সংসদ পেয়েছি আমরা, সংবাদপত্রে লেখার কিছুটা স্বাধীনতা বেড়েছে, গুম খুন ইত্যাদি কমেছে। আমি বলবো তাৎক্ষণিক এই লক্ষ্যগুলো পূরণ হয়েছে। কিন্তু ওই যে রাজনীতিক যে তাৎক্ষণিক লক্ষ্য পূরণ হয়েছে, এতে পুরনো শক্তিগুলোই ফিরে এসেছে। দেখুন, নেপালে এবং শ্রীলঙ্কায় যে গণ অভ্যুত্থান হলো আমাদের আগে পরে, সেখানেও নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনের ভিতর দিয়ে সেখানে তৃতীয় শক্তির উত্থান ঘটেছে। আমাদের দেশেও মানুষের চাহিদা ছিল যে দ্বিদলীয় ব্যবস্থার বাইরে তৃতীয় শক্তির উত্থান ঘটুক, কিন্তু সেটা আমাদের দেশে হয়। তারপরে অভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা ছিল প্রশাসনিক পরিবর্তন।
এই অডিটে আমরা কিন্তু আমি বলবো পাশ করতে পারি নাই। যে পুলিশ প্রশাসনের সংস্কার একটা বড় দাবি ছিল। গত 2 বছরে 2বার পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে। মানে দুটো সরকারই জনগণকে বোধহয় এতটাই বোকা ভেবেছে যে পুলিশ বাহিনীর সমস্যা যেন পোশাকে, পুলিশি আইনের আচরণবিধির কোনো পরিবর্তন ঘটে নাই। প্রশাসনিক যে কলোনিয়াল যে প্রশাসনিক ব্যবস্থা, বিন্দুমাত্র পরিবর্তন ঘটে নাই। মানে আমাদের ভূমি অফিস, ডিসি অফিস কিছুই পাল্টায় নেই, আমাদের থানার ব্যবস্থা পাল্টায় নেই। প্রশাসনিক ক্ষেত্রে আমাদের অর্জন নেই। প্রশাসনিক ক্ষেত্রে সামাজিক অডিট যদি বলি, আমার সহ-আলোচক বলেছেন সমাজে কিন্তু গত 2 বছরে অতীত আগের চেয়ে দক্ষিণপন্থার অনেক বেশি উত্থান ঘটেছে। এটা ঘটতই। এক্ষেত্রে আমি শেখ হাসিনা সরকারের আমলকে একটা বড় দায়ী করব যে গণতন্ত্রহীনতার মধ্যে দক্ষিণপন্থাই বিকশিত হয়। তো কিন্তু এই 2 বছরে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলি, তাদের একটা নীরব উৎসাহ সহায়তার মধ্য দিয়ে দক্ষিণপন্থা একটা বড় রাজনৈতিক ফেনোমেনা হিসাবে আবির্ভূত হয়েছে। অর্থনৈতিক অডিট করি, দেখুন গণ অভ্যুত্থানে তো 16ই জুলাইয়ের পর থেকে মানুষের অর্থনৈতিক ন্যায় বিচার একটা বড় প্রত্যাশা ছিল মানুষের, এবং গণ অভ্যুত্থানের যে শ্রমজীবী মানুষ যে বেশি মাত্রায় শহীদ হলো, তারা তো ছাত্রদের কোটা আন্দোলনে সংহতি জানাতে শহীদ হতে আসে নাই, যে তারা ভেবেছিল বৈষম্যমূলক একটা নতুন বাংলাদেশ পাবে। সেই অর্থনৈতিক ন্যায় বিচারের ক্ষেত্রে, অর্থনৈতিক উৎপাদন সম্পর্কের সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ এগুতে পারে নাই। আমি এখানে আপনাকে 2-3টা উদাহরণ দিতে চাই। কিছুদিন আগে যে যারা ঋণ খেলাপি ছিল, শেখ হাসিনার আমলে কিন্তু একটা বড় সমস্যা ছিল, ব্যাংক ব্যবস্থা প্রায় দেউলিয়া অবস্থা হয়েছিল এবং ঋণ খেলাপি সমস্যা অনেক বেড়ে গিয়েছিল। তো মানুষ আশা করেছিল এগুলো নিয়ন্ত্রণ করা হবে, এই ধরনের মানে লুটেরাদের দমন করা হবে, মার্কেট সিন্ডিকেট ভাঙা হবে। কিন্তু সে জায়গায় এই সরকার এসে ঋণ খেলাপিদের ওই ঋণ মওকুফের ব্যবস্থা করে দিলেন, এবং খুবই সুবিধাজনক শর্তে যারা শিল্প করতে যে ব্যর্থ হলো, হয়তো ব্যর্থতার কারণ তো আসলে তারা প্রকৃত বিনিয়োগকারীও ছিল না, উদ্যোক্তা ছিল না, তাদের জন্য নতুন সহায়তা প্রকল্প হাজির করলো। গতকালই এই অভ্যুত্থানের 2য় বার্ষিকীতে যেটা আমি বলতে চাই, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাটাই সরকার বাতিল করে দিল। মানে ওষুধ কোম্পানিকে সুযোগ করে দেওয়া হচ্ছে ওষুধের মূল্য তাদের ইচ্ছা মতো বাড়ানোর। তার মানে অর্থনৈতিক ক্ষেত্রে ওই অলিগার্কিকে আবার সদম্বে তাদের পুরনো চেহারায়, পুরনো ক্ষমতায়, তাদের পুরনো সংস্কৃতিতে জায়গা করে নিতে দেওয়া হলো। তো এইভাবে রাজনীতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিক প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যদি আমরা ভাগ করি, শুধুমাত্র রাজনীতিক তাৎক্ষণিক কিছু লক্ষ্য অর্জিত হয়েছে। আমরা একটা পার্লামেন্ট পেয়েছি, আমরা একটা নতুন সরকার পেয়েছি, গণমাধ্যমে কিছু স্বাধীনতা এসেছে, কিন্তু এর বাইরে যে গণ অভ্যুত্থানের যে দার্শনিক লক্ষ্য, যে মানে সংস্কারের যে লক্ষ্য, রাষ্ট্র সংস্কারের, সেগুলা কিন্তু মোটা দাগে একই রয়ে গেছে। আমরা অনেকটাই পুরনো বন্দোবস্তেই থেকে গেছে। আচ্ছা, এই যে আবু সাইদ খান, আপনি কিভাবে দেখেন? দুজনের কথা শুনেছেন। পুরনো বন্দোবস্ত আপনি তো বলবেনই আপনার অবজারভেশনের সাথে, এই যে পুরনো বন্দোবস্তের কথা আমরা বলি, নতুন বন্দোবস্তের কথা অনেকবার শুনেছি, এটা কি একটা নিঃসন্দেহে কঠিন কাজ, কিন্তু শুরুটা আমরা করতে পারছি কিনা বা লক্ষণ দেখেন কিনা? আমি তো 2 সমালোচকের কথা শুনেছি, তাদের সঙ্গে দ্বিমতের সুযোগ নেই। তবে আমি না পাওয়ার চেয়ে পাওয়াটাকে ছোট করে দেখি না। আমরা তো কিছু পেয়েছি, নির্বাচন পেয়েছি, পার্লামেন্ট পেয়েছি, আর তো তত্ত্বাবধায়ক সরকার, যেমন শেখ হাসিনা শাসন আমলে সবচেয়ে বড় ক্ষতিটা, আত্মঘাতী ক্ষতি হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করেছিল। তো সেইটা ফিরে এসছে এবং সেই সঙ্গে সম্ভাবনার কিছু দ্বার খুলে গেছে। তো যে জিনিসটা হয়েছে যে এখানে মাঝখানে অভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তী সরকার হয়। এই অন্তর্বর্তী সরকার তো তারা যে কাজটা তারা করেছে, আমার মনে হয় 2টো জিনিসের আমি কোনো অর্থ খুঁজে পাই না। একটা হলো ছাত্রদেরকে নিয়োগকর্তা বলে তাদেরকে অর্থ এবং ক্ষমতা চিনিয়েছে। এটা কি দরকার ছিল বলে আমার মনে হয় না। কেননা তারা যোগ্যতা বলে প্রশাসন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতায় তরুণরা আসুক, কোনো আপত্তি নেই, কিন্তু যে প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করেছে সেটা কতটুকু সঙ্গত ছিল।
এবং এর মধ্য দিয়ে আমরা যে জিনিসটা দেখলাম, সারা দেশেই তরুণদের মধ্যে নগদ পাওয়ার এক ধরনের প্রবণতা তৈরি হয়। এটা কিন্তু আমরা অন্য অন্য অভ্যুত্থানে এটা আমরা দেখিনি। তো এইটা একটা বিষয় যেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা জিনিস তারা করলো, সেটা হলো যে প্রশাসনিক কিংবা সাংবিধানিক সংস্কারটা গুরুত্বপূর্ণ দরকার ছিল, কেন গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সাংবিধানিক এই সংস্কারগুলো দরকার হবে। কিন্তু অভ্যুত্থানের যেটা চাওয়া ছিল, সেই চাওয়ার মধ্যে দুটো জিনিস ছিল। একটা ধরুন যে চাকরিতে জাস্টিসের জায়গা থেকে মুভমেন্টটা শুরু হলো এবং বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হলো। ছাত্ররা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলে পরিচয় দিল এবং সেখানে এই সমাজের বৈষম্য দূর করার জন্য ব্যাপক জনগোষ্ঠী, যেমন সেই রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, সবজিওয়ালা থেকে আরম্ভ করে দোকানি, কিরানি সবাই এখানে আসলো। কিন্তু আমরা পরে দেখলাম যে জুলাই সনদ তৈরি হবে, জুলাই সনদের কোনো সনদে বৈষম্যহীন কোনো প্রস্তাব নেই। এই বৈষম্য দূর করার, অর্থাৎ এখানে যে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, এইটা কোনো বক্তব্য এখানে নেই। কেবলমাত্র প্রশাসনিক ব্যবস্থার ভিতর আলোচনাটাকে বন্দি করে ফেলা হলো। এইটা একটা বড় ক্ষতি হয়ে গেল। তো পরবর্তীতে যেমন আমরা দেখি, যেমন যে কতগুলো জিনিস হতে পারত, যে জুলাই সনদের মধ্য দিয়ে কিছু ঘোষণা হতে পারত যে দেশের স্বাস্থ্য খাতে এত ব্যয় হবে, জিডিপির ধরুন যে 5% ব্যয় হবে, শিক্ষাক্ষেত্রে 6% ব্যয় হবে, এরকম কিছু ঘোষণা, কিংবা যেগুলো আসতে পারত অর্থনীতির ক্ষেত্রে, কিংবা চাকরির অনুপাতটা কী হবে। সব দেশেই কিন্তু চাকরির অনুপাত থাকে, যে উপরে বস কত পাবে আর নিচের দিকে কত পাবে, এই অনুপাতটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা দেশে যে চাকরির অনুপাতের পর নির্ভর করে যে তারা বৈষম্য কমিয়ে আনার জন্য কতটা চেষ্টা করছে, সামাজিক সুরক্ষার কি কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, কিছুই নেই। তো তাহলে আমরা কি দেখলাম যে যারা তা হতাশ হয়েছে, যারা যে বস্তির মা তার সন্তান কোলে করে মিছিলে যোগ দিয়েছে, এমন তো অনেক ঘটনা ঘটেছে। সবজিওয়ালা যোগ দিয়েছে, সেখানে দোকানিরা যোগ দিয়েছে, দোকান বন্ধ করে যোগ দিয়েছে, দোকান থেকে পানি এনে সবাইকে খাইয়েছে। এই যে ব্যাপারগুলো, তাদের আকাঙ্ক্ষাটা কী ছিল? তার যে কষ্ট, যন্ত্রণা, অর্থনৈতিক কষ্ট, অসচ্ছলতা ইত্যাদি থেকে মুক্তি চেয়েছিল, কিন্তু তার এই মুক্তির দ্বার তো খুলে নাই। তাহলে আমরা তো দেখলাম এখানেই কিন্তু জিনিসটা পুরনো ব্যবস্থা, পুরনো বন্দোবস্তের কাছে এখানে ফিরে যাওয়া হলো। আর রাজনীতিতে যদি বলেন, তো আমরা দেখব রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। রাজনীতির যে সংস্কৃতি সেইটাই রয়ে গেছে। ধরুন যে যুবকেরা লড়াই করলো এবং ইত্যাদি, তো তারা একটা দলও গড়লো, সেই দল কি করেছে সেটা পরের প্রশ্ন। হবিগঞ্জে গিয়ে তারা মিটিং করতে পারলো না, আমি সেই কথাই বলছি, আমি প্রমা দিয়ে বলছি, এটা একটা ব্যাপার। হবিগঞ্জে তো পুলিশ বলল যে আমরা প্রোটেকশন দিতে পারবো না, ওখানে গেলে অসুবিধা হবে। তো পুলিশের দায়িত্ব ছিল বিরোধী দলের তো এটাকে প্রোটেকশন দেওয়া, এবং বিরোধী দল তো সেটা শুধু তাই না, চিফ হুইপ ছিলেন, সংসদের বিরোধী দলের চিফ হুইপ পর্যন্ত ছিলেন, তাদেরকে প্রোটেকশন দিতে পারলো না। আমরা যদি এটা বলি, রাজশাহীতে কি নাম, সালাউদ্দিন আম্মার বোধহয়, তো সেখানে সেই পুলিশ, সেই বিচারক এবং ছাত্ররা কোনো অপরাধ কিংবা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে কিন্তু সেই দায়িত্ব তো কোনো ছাত্র সংগঠনের নেতারা তো গ্রহণ করতে পারে না। তো এই কাজটা তারা করলো। তারা যে ছাত্রনেতা হিসাবে ঠিক আছে, খ্যাতিমান ছাত্রনেতা হয়েছে, কিন্তু তার চেয়ে আমরা কি দেখছি, 69-এ গণ অভ্যুত্থানের ভিত্তিতে খলিফা হয়েছিল, জনগণ খলিফা বলতো, তো খলিফারা কিন্তু এই কাজগুলো করে নাই, কিন্তু এই কাজটা তারা করছে। এখন আবার 5টা বিশ্ববিদ্যালয় আমরা যেটা দেখলাম যে সেখানে তো আবার শিবির এবং ছাত্রদলের মধ্যে দখলি প্রক্রিয়া চলছে, কার দখলে থাকবে। তো দখলি প্রক্রিয়া যদি এটাকে বন্ধ না করা হয়, তাহলে আলটিমেটলি সরকারি দলের দখলে সব চলে যাবে, তখন শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গাটা ক্ষুণ্ণ হয়ে যায়। এই জায়গাগুলো আমরা দেখছি। শিক্ষকরাও পুরনো জায়গায় চলে গেছে। তো শিক্ষকরা ধরুন যে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিংবা কে কোন দল করে, সেটা কি বিবেচনা হবে না, তিনি শিক্ষক হিসেবে কেমন, সেটা বিবেচ্য বিষয়। স্বাধীনতার পরে ভিন্ন মতের মুসলিম লীগের সমর্থক শিক্ষকরা, শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন না, কিন্তু আজকে শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষককে যে অভিযোগে
তাদেরকে সাসপেন্ড করা হলো কিংবা তাদেরকে সাময়িক বহিষ্কার কিংবা পার্মানেন্ট করা হয়েছে কিনা আমি জানি না আর কি। তো এই অভিযোগে কি হতে পারে এখানে স্বচ্ছতা কই? তাহলে তাহলে একরৈখিক সমাজকে আমরা চেয়েছি। আমরা তো অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলেছি, সব মানুষের, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সেখানে সবার কথা আমরা বলেছি, আদিবাসী, বাঙালি সব মিলে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ দরকার। সেই সমাজটাকে আমরা গড়তে পারলাম। এই জুলাইয়ের অভ্যুত্থানে নারীরা সামনে ছিল অত্যন্ত সাহসিকতার সঙ্গে, এবং এই আন্দোলনে জয়ের পিছনে নারীদের একটা ভূমিকা ছিল, যে পুলিশও ভেবেছে যে এই মিছিলের সামনে অগ্রভাগে যারা আছে তো সেখানে গুলি করতে সাহস হয়নি, কিংবা তারা ভিন্ন চিন্তা করেছে। কিন্তু ইসের পরে জুলাইয়ের অভ্যুত্থানোত্তর সেই নারীদেরকে প্রশ্ন করা হলো, রাত্রে কেন ঘর থেকে বেরোবে, তার কী পোশাক পরলো ইত্যাদি নিয়ে আমরা দেখলাম এটা হলো মাজার। স্বৈরশাসক হাসিনার আমলেও মাজারের উপর, বাউলদের উপর, সুফিদের উপর হামলা হয়েছে, কিন্তু 1500-1600 মাজার তো ধ্বংস, এটাকে আমরা চেয়েছি। ভিন্ন মত তো, সব মত তো থাকবে এখানে, সুফিও থাকবে, সেখানে অন্যরাও থাকবে না, আপত্তি কিছু না। সেই ভিন্ন মতের চর্চার জায়গাটা কিন্তু সংকুচিত হয়েছে। একরৈখিক সমাজ কিংবা একরৈখিক ধর্মভিত্তিক সমাজের জায়গা, আমরা একটা ধর্ম নিরপেক্ষ যে বোধটা সমাজের ভিতর তৈরি করার বিষয়, সেটা যে ধর্মের জায়গা থাকবে, রাজনীতির জায়গা থাকবে, কিন্তু সেখান থেকে আমরা বেরোতে পারছি না। তো আমরা আবার আসবো ডাক্তার তাসনুভা জাবির, আপনি যেটা বলছিলেন যে জুলাইয়ের পক্ষগুলো আসলে এক থাকতে পারলো না। যদি এক থাকতো তাহলে হয়তো মানে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকে যারাই ক্ষমতায় থাকুক তাদেরকেও একটু চাপের মধ্যে বলেন বা তাদেরকেও বলা যেত। কিন্তু পক্ষগুলো কেন এক থাকতে পারলো না? একটা প্রশ্ন। একই সাথে আপনি বলেছেন যে এটা মানে জুলাই সবার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে একটা গোষ্ঠীর হাতে চলে গেছে বা জামাতি করানো হয়েছে। কিন্তু ধরেন ছাত্র সংগঠন যারা নেতৃত্ব দিয়েছিল, যাদের রাজনৈতিক দল হলো, তারাও তো সে জামাতের সাথে যে তাদের সাথেই যোগ দিয়ে তার রাজনীতি করছে। তাহলে আপনি কোনটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আস্তে আস্তে একটা বলি। প্রথম কথা হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারাও জুলাইয়ের পক্ষ। এখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক অ্যাক্টর যারা ফাংশনিং, সবাই জুলাইয়ের পক্ষ। এখন গত 2 বছরের একটা পর্যবেক্ষণ আপনি যদি দেখেন, যে আমরা যখন অংশীদারিত্বের কথা বলি, অংশীজনের কথা বলি, যে এখানে কার কত ত্যাগ বা কার কতটুকু কন্ট্রিবিউশন আছে জুলাই সফল হওয়ার পিছনে, সব পক্ষ এটা নিয়ে দাবি করে। আজকে তো এটা আরও বেশি দেখা যাচ্ছে। কিন্তু যখন ব্যর্থতার কথা বলা হয় তখন কিন্তু আবার সেটা টানেল ভিশন হয়ে যায়, তখন সেটা তরুণ বা ছাত্রদের বা যাদের নেতৃত্বে আসলে হয়েছিল তাদের দিকেই পড়ে। আবু সাইদ খান ভাই বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরে এসেছে, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থার কোনো সুরাহা হয় নাই। বাংলাদেশের সব সংকটগুলোকে যদি আপনি একটা পেজে রেখে দেখেন, আমাদের কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো ব্যবস্থা আমরা পার্মানেন্টলি টেকসইভাবে করতে পারি নাই, এবারও পারি নাই। সো এবার কিন্তু আমাদের অন্তত এটা নিয়ে একমত হওয়া উচিত, কথা বলা দরকার ছিল, যে যখন একটা গভর্নমেন্ট শেষ হয়ে আরেকটা গভর্নমেন্ট, আপনি যদি দেখেন এর আগেরগুলো, সেই বিএনপির সংবিধান সংশোধন করে বিচারপতির বয়স বাড়ানো, সেটা ফেলিউর হওয়া, 111 আসা, এরপর এটার কন্টিনিউশন এক্সটেনশন হিসেবে হাসিনার 17 বছরের সেই স্বৈরশাসন। সো আমরা কিন্তু ওই জায়গাটা ফিক্স করতে পারি নাই। এটা কার জন্য পারি নাই? এটা আমরা পুরনো রাজনৈতিক যে যারা পক্ষ আছে, যারা পুরনো রাজনৈতিক প্রথার বন্দোবস্তের ধারক বাহক, তাদের জন্য আমরা পারি নাই। হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে ছাত্রদের ওই সময় 5 আগস্টের পরে তারা কি করবে বুঝে উঠতে না পেরে, কিভাবে সংগঠিত হবে বুঝে না উঠতে পেরে সরকারের অংশ হয়েছে, এটা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল। আমার ব্যক্তিগত মত এটা ঠিক হয় নাই, অনেকের অনেক ধরনের ব্যাখ্যা আছে। কিন্তু এটাও তো ঠিক যে ওই সময় আসলে পুরনো রাজনৈতিক দলগুলো, বিএনপি জামাতের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই আসলে তৎক্ষণাৎ একটা রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হওয়া, তাদেরকে বিশ্বাস করাটাও একটা ভুল ছিল। কারণ আপনি দেখেন যে এই যে আমরা বৈষম্যের কথা বলি না, এটা হয় নাই, ওটা হয় নাই, জুলাই জামাতিকরণ যে কথাটা আমি বলছি যে একদিকে হেলে গেছে, এগুলোর দায়িত্ব সব পক্ষ নিজের স্বার্থে একজন আরেকজনকে আমরা ব্যবহার করেছি। বিএনপি মনে করেছে যে যদি আমি পুরনো পন্থা
ধরে রাখতে পারি, এদেরকে যদি আমি ডান দিকে বেশি ঠেলে দিতে পারি, মানুষ আমাকে সেকুলার মনে করে আমাকে সব সময় ধরে রাখবে। এবং তাদেরকে, যেটা আলতাফ ভাই বললেন যে বিগত সময়ে জামাতকে, শিবিরকে যেভাবে নির্যাতন করা হয়েছে বা হত্যাযোগ্য করে তোলা হয়েছে, তারা পরবর্তীতে যে এভাবে ফিরে আসবে না, এটা তো অস্বাভাবিক ছিল, ফিরে আসবে এটাই স্বাভাবিক ছিল। সো এটা আমরা যখন জুলাইয়ে নামি রাস্তায়, আমরা জানতাম যে সেখানে শিবির আছে, যে শিবিরকে হাসিনা এভাবে দমন করার চেষ্টা করেছে, হাসিনাকে পতনের আন্দোলনে তারা থাকবে না, এটা তো হয় না। কিন্তু এর পরে 5th আগস্টের পরে আমরা যে পক্ষকে নিজেদের স্বার্থে একজন আরেকজনের মুখে দাঁড় করিয়ে দিয়েছি, এবং যার কারণে হয়েছে কি, সব দোষ যখন ছাত্রদেরকে দেখানোর দরকার পড়েছে তখন আমরা ছাত্রদেরকে দেখিয়েছি। কিন্তু পুরনো যে রাজনৈতিক দলগুলো ছিল, বিশেষ করে আমি বিএনপির কথা বলবো, বিএনপি যে একটাও সংস্কার প্রস্তাবে রাজি হয় নাই। বিশেষ করে পুলিশের কথা তো আসলোই। আপনি দেখেন, বিচার বিভাগকে আমরা কিন্তু আলাদা করতে পারি নাই। ক্ষমতার জবাবদিহি যদি না আসে, আপনার এই প্রত্যেকটা সেক্টরে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা নিজেদের লোক বসিয়েছে, এবং গুম অধ্যাদেশের মতো একটা, গুমের মতো একটা মানে জঘন্য অপরাধও তারা নিজের কবজায় রেখেছে, যে পুলিশই তদন্ত করবে। সো আপনার গুমের অভিযোগ কিন্তু নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেই থাকে। এখন নিরাপত্তা বাহিনীর লোক নিজেরা নিজেদের বিরুদ্ধে কখনো কি তদন্ত করবে না? তাহলে এই যে লুপহোলগুলা কিন্তু রয়ে গেছে, এবং রয়ে যাওয়ার পর এখন এসে 2 বছর পর আমরা কোন জায়গাটাতে বেশি ফোকাসড, আমরা হচ্ছে ক্রেডিট নিয়ে, যে জুলাই আসলে কার কারণে হয়েছে। কিন্তু এই ক্রেডিটের ফাঁকে বাংলাদেশের মানুষ বারবার হারছে। আজকে কিন্তু সারাদিন আমাদের জন্য খুব একটা সুখের বিষয় না, কারণ এখানে 2টা দল ক্রেডিট নিয়ে মারামারি করছে, আর আমরা তাকিয়ে দেখছি যে এটার কারণে তো আসলে এতগুলো মানুষ জীবন দেয় নাই। এবং আপনি যখন যেটা বললেন যে জোটের কথা, এটা তো মানে আপনি যেটা আমার প্রথম ভাগের বক্তব্যে আমি বলছিলাম, যে আপনি আওয়ামী লীগকে ডিল করবেন। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল, এতগুলো মানুষ তারা নির্বিচারে হত্যা করেছে। সো একটা গণহত্যাকারী দলকে আপনি কখনো ডিল করতে পারবেন না আরেকটা গণহত্যাকারী দলের কোলে বসে। এই জায়গাটাতে আমরা কিন্তু বাধা পাবই। এবং আওয়ামী লীগ, আজকে সালাউদ্দিন সাহেব বলছিলেন যে যখন আওয়ামী লীগ প্রশ্নে, আওয়ামী লীগ সওয়ালে আমরা সব পক্ষ এক, কিন্তু আমরা তো সব পক্ষ এক হতে পারছি না। আমাদের এই সব পক্ষের মধ্যে সাধারণ মানুষকে লাগবে। কিন্তু সাধারণ মানুষ তো বলছে, তোমরা স্বাধীনতা বিরোধী একটা দলের সাথে জোট করে আছো, তোমাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা তো এই স্বাধীনতা বিরোধী দলকে আমরা কিভাবে আমরা তাদেরকে আপন করে নিব, যেখানে আওয়ামী লীগও গণহত্যাকারী দল। 2টা গণহত্যাকারী দল, একটাকে আমরা বর্জন করছি, আরেকটাকে আমরা আপ্যায়ন করছি, এটা তো হয় না। তাহলে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বা অন্য পক্ষরা বলে যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা তো এক হতে পারছি না, তাহলে এই জিনিসগুলোর ফয়সালা কিন্তু হতে হবে। এবং এই লুপহোলগুলো যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু বিএনপি সুযোগই পাবে। বিএনপির জন্য কিন্তু এটা এক ধরনের খালি মাঠ ছিল। হ্যাঁ, মানে একদম সম্পূর্ণ, তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা সবচেয়ে ক্ষমতাধর, তাদের অভিজ্ঞতা আছে, সব কিছু আছে, নেতৃত্ব আছে, সব কিছু আছে, কিন্তু তারা ক্লিয়ারলি পুরনো পথে হাঁটছে। এই যে সাভারের এমপি তার স্ত্রীকে, তার ভাইকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বসিয়েছে, আলোচনার মুখে তারা নামিয়ে নিয়েছে। স্থানীয় প্রতিমন্ত্রী কি করেছে শাহ আলম সাহেব তার ইউনিয়নে, আমরা সবাই জানি। এগুলো কিন্তু সিমটম। 11টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনীতিবিদ নিজের দলের লোক বসিয়েছে, এবং সংবিধানের যে সংশোধন কমিটি তারা করেছে, সেখানে কোনো দ্বিমত করতে পারবে এমন কেউ নাই, সব নিজেদের লোক। দেখা যাচ্ছে বহুদলীয়, কিন্তু সব নিজেদের লোক। তাহলে আপনি এই যে পুরনো রাষ্ট্র কাঠামোর পরিকল্পনার সাথে যে ছেলেদের মেয়েদের যে পেরে না ওঠা, নতুনদের যে পেরে না ওঠা, এটার পরিপ্রেক্ষিতে আপনি কি বলছেন, তুমি তো জামাতের সাথে জোট করেছো। তাহলে বিএনপি, এই যে আমরা একদিকে হচ্ছে আমাদের এই আদর্শিক ক্যাচাল, আরেকদিকে হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে আমাদের যে পরিকল্পনা, যেটার কারণে আমাদের আসলে জুলাই সংগঠিত হয়েছিল বা বাংলাদেশ ভুগছে এতগুলা বছর ধরে, দশকের পর দশক, আমরা সেটার কোনো ফয়সালা করতে। অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ। আপনি শুনলেন। একইভাবে যেটা বলবো, যে এখন তো যেটা মানে কি কারণে এই জিনিসটা আসলো সামনে, সেটা হলো যে জুলাই কার, কে ক্রেডিট নেবে, এবং যে তাসনুবা যে প্রসঙ্গগুলো তুললো, যে একটা গণহত্যাকারীদের বিরুদ্ধে করতে গেলে আরেকটা গণহত্যার সাথে তাদের কোলে বসে আসলে এটা তো কিভাবে সম্ভব, এবং তারা কেন গেল সেটাও আমরা জানি না, তো সেটার ব্যাখ্যা কি।
আবার কেউ কেউ এই জুলাই আন্দোলনকে ব্যবহার করে ব্যবসা করছে, এরকম প্রসঙ্গ আসছে। সেইভাবে যদি আমরা দেখি তাহলে মানে আমরা কোথায় কতটুকু এগোতে পারবো? ধন্যবাদ। আসলে জুলাইকে দেখার দুটো পদ্ধতি আছে। একটা হলো দলীয় চোখে দেখতে পারি, দলীয় দৃষ্টিকোণ থেকে দেখতে পারি, আরেকটা হলো শ্রেণীর দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি একজন বিএনপি সমর্থককে জিজ্ঞেস করেন, বলবো জুলাই প্রচণ্ড সফল। জামাত ইসলামকে যদি জিজ্ঞেস করেন, ওই দলের সমর্থকরাও বলবে এটা প্রচণ্ড সফল, তাদের আসন 10 থেকে 77 হয়ে গেছে। বিএনপি যেটা 15 বছর আন্দোলন করে পারে নাই, 800 শহীদের বিনিময়ে নির্বাচনের ভিতর দিয়ে তারা পার্লামেন্টে 250 সিট পেয়ে গেছে, তাদের দিক থেকে এটা সফল। যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি না হয়েও গত 2 বছর উপদেষ্টা ছিল, ডিজি ছিল, তাদের জীবনেও এটা সফল। আমি দেখছি উপদেষ্টারা প্রায় সংবাদপত্রে কলাম লিখছেন যে জুলাই তো সফল, এটা তো মোটেই ব্যর্থ হয়নি। তা তো আসলেই তো সত্য, তার জীবনে তো এটা বিরাট একটা সফলতা এনে দিয়েছে। কিন্তু একই সঙ্গে আপনি যদি শ্রমিকদের জিজ্ঞেস করেন, আশুলিয়ায় যে, সাভার যে, যাত্রাবাড়ি যে, সে বলল কই 2 বছরে তো আমি কিছু পাইনি। কৃষককে জিজ্ঞেস করেন, আপনি নারীদের জিজ্ঞেস করেন, কিছুই পায়নি তারা। তার মানে জুলাইকে দেখার দূরবীনের কোন অংশ দিয়ে আমরা জুলাইকে দেখছি সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেকের জন্য এটা ভীষণ সফলতার, 2 বছরে সে অনেক কিছু পেয়েছে। আবার শ্রমিক, কৃষক, তাদের দিক থেকে যদি দেখেন, নারী সমাজ, আদিবাসী, সংখ্যালঘু জনগোষ্ঠী, দলিত, তারা কিন্তু কিছু পায়নি। তো প্রশ্ন হলো জুলাইকে আমরা কিভাবে দেখব? আমি সাইদ ভাইয়ের একটা কথা শ্রদ্ধা রেখেই বলছি। উনি বলেছেন জুলাইয়ের একটা সফলতা তো আছে, সেটা হলো পার্লামেন্ট পেয়েছি আমরা। সত্য, কিন্তু আমরা তো গতানুগতিক একটা পার্লামেন্ট চাই নাই। এই পার্লামেন্টের মালিককে, এই পার্লামেন্টের মালিক তো সেই 800 শহীদ, যাদের শহীদ হওয়ার কারণে একটা নির্বাচন পাওয়া গেল। কিন্তু এই পার্লামেন্ট গত 2টো অধিবেশনে তাদের জন্য কি করলো, এই হলো এক প্রশ্ন। দ্বিতীয়ত হলো আমাদের পাওয়ার সেন্টার, আমাদের যে নির্বাহী প্রধানমন্ত্রী, প্রায় দেবতুল্য ক্ষমতা, সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে কি বাংলাদেশ বেরোতে পারলো? দলীয় সংস্কৃতি কি পাল্টালো? এখনও তো দলগুলো, শুধু বিএনপি নয়, সব দলই, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কৃতিতে কি কোনো পরিবর্তন ঘটাতে পারলো অভ্যুত্থান? আমি তো দেখি না, পারেনি। তাহলে এই পার্লামেন্টের মধ্য দিয়ে আমরা কি পেলাম, কিন্তু আগামী পার্লামেন্টে কিভাবে পাবো সেই বিষয়ে তো একটা বড় প্রশ্নবোধক আছে। তত্ত্বাবধায়ক সরকার আগামীতে কিভাবে আবার হবে নির্বাচনের কাজ, সেইটা কিন্তু বিরাট একটা ক্যাচাল কিন্তু অপেক্ষা করছে, কিন্তু সেইটারও সমাধান কিন্তু হলো না। আমার আরেকজন সহ আলোচক বললেন ছাত্ররা হয়তো ভুল করে সচিবালয়ে ঢুকে পড়েছে। বুঝলাম না হয় ভুল করে সচিবালয়ে ঢুকে পড়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে নারীদের অধিকারের বিরুদ্ধে যে সমাবেশ হলো, ছাত্রনেতারা সেখানে যে ওই নারী নেত্রীদের কি বলে আসলেন, এটাও কি ভুল করে হলো? ছাত্রনেতারা তো এখন পার্লামেন্টে আছেন, ভুল করেও কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দাসখত দেওয়া চুক্তিটা হলো তার একবার বিরোধিতা করতে পারলেন না? দেখুন, পৃথিবীর সব দেশে ছাত্ররা থাকে বেশি র্যাডিক্যাল, বুড়োরা বরং আপোষকামী হয়ে যায়। ছাত্ররা অভ্যুত্থানকালে স্লোগান দিল, ন্যায্যতই দিল, যে ইসলামাবাদ নয়, দিল্লি নয়, ঢাকা। তো আজকে যুক্তরাষ্ট্রের সাথে এমন একটা চুক্তি হলো, ছাত্ররা বিরোধিতা করলো না। বাংলাদেশ ইরানের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক জোটে যোগ দিচ্ছে, কোনো একজন ছাত্রনেতা পাওয়া গেল না যে এইটা কেন করছি। বাংলাদেশের এরকম তো কোনো ইতিহাস নাই। ইরান কি আমাদের শত্রু রাষ্ট্র? তাহলে আমি ওর বিরুদ্ধে যুদ্ধ করতে নামছি কেন? একজন ছাত্রনেতা কি পাওয়া গেল না। ছাত্রনেতারা আসলে অত্যন্ত সচেতন যে কোন আন্তর্জাতিক সিস্টেমের পক্ষে থাকলে ক্ষমতায় আসা যাবে, কোন দেশীয় সিস্টেমের পক্ষ থাকলে ক্ষমতায় আসা যাবে। এটা তো বুড়োদের চেয়ে এখনকার তরুণরা বেশি এই বিষয়ে সচেতন হয়ে পড়েছে। এবং এই যে প্রশাসনিক সংস্কার হলো না, এইটার দায়িত্ব তো আসলে অভ্যুত্থানকারী ছাত্র সমাজকে নিতে হবে। অভ্যুত্থানের পর সব দল তো তাদের পতাকা নামিয়ে ফেলেছিল, ছাত্রদের বলেছে তোমরা যা ইচ্ছা করো, আমরা তোমাদের সাথে আছি। পুরো দেশ, তারা তো কিং মেকার, কিন্তু তারা তো জেলা উপজেলায় গেল না। যাও 2-1 গেল, হেলিকপ্টারে গেল, তারা গেল সচিবালয়ে, তারা গেল ইফতার করতে 5 স্টার হোটেলে। ফলে এই প্রশ্নগুলো তো আসে।
ফলে সামগ্রিক আমি বলবো যে এই ব্যর্থতাটা সেটা কালেকটিভ। সেই ব্যর্থতার জন্য আমি বলবো এই ব্যর্থতাটা এমন যেটা অনেকটা বিশ্বাসঘাতকতার তুল্য। দেখুন এখন আজকে 2 বছর পর মানিক মিয়া এভিনিউতে কনসার্ট হচ্ছে, মানুষকে পপ গানে মাতিয়ে তোলা হচ্ছে, খুবই ভালো হোক, কিন্তু যাত্রাবাড়িতে যেখানে সবচেয়ে বেশি মানুষ শহীদ হলো সেই দরিদ্র এলাকার জন্য কি করা হলো? আজকেই যখন এই পপ কনসার্ট হচ্ছে অভ্যুত্থানের 2য় বার্ষিকীতে, আজকের কাগজেই বেরিয়েছে যে গাজীপুর আশুলিয়ায় অসংখ্য কারখানায় ছুটি দেওয়া হচ্ছে গ্যাসের অভাবে। তো এই যে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, এই শ্রমিকদের চলবে কিভাবে? তাহলে আমাদের মৌলিক জায়গাগুলায় চিন্তা করা উচিত যে 2 বছর পরে 3য় বর্ষে আমরা কোন দিকে যাব। আমরা কি অর্থনৈতিক সংস্কার করব, নাকি আমরা সেই পুরনো বন্দোবস্তের একদলীয় নির্বাচিত স্বৈরতন্ত্রের দিকে যাব? জি, এবং আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের বিরোধী দলগুলো সরকারি দলের সাথে কণ্ঠ মিলিয়েই আচরণ করছে। অর্থাৎ আমরা 2 বছর পর এমন একটা অধ্যায়ে প্রবেশ করেছি যখন জনগণের কথা বলার জন্য একটা বিরোধী দলও আমাদের নেই। জি, আপনার কাছে আমরা পরবর্তীতে আবার আসবো। আবু সাইদ খান যেটা বেশ কতগুলো প্রশ্ন তুলেছেন, আলতাফ পারভেজ কি বলবেন? নিশ্চয়ই খুবই যুক্তিসঙ্গত যে আসলে তো সাধারণ মানুষ কিছু পায়নি, আর পুরনো বন্দোবস্ত তো রয়েই গেছে। কেননা তো এখন হলো যারা নতুন নেতৃত্ব এসছে কিংবা আন্দোলনে অগ্রভাগে যারা ছিল, এই থাকাটা নিঃসন্দেহে কৃতিত্বের দাবিদার, তাদেরকে অভিনন্দনও জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের বিশ্বাসের জায়গা তো ঘাটতি রয়ে গেছে। তো তারা বিশ্বাস, যেমন ধরুন একই সঙ্গে যেমন আধিপত্যের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু মার্কিন আধিপত্যের বিরুদ্ধে তো কোনো বক্তব্য নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমি এর আগেও এখানে বলেছি যে একটা ভারসাম্য ছিল। এখন মুজিব সরকার, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া এবং শেখ হাসিনার আগের সরকার, একটা কোনো সময় ট্রেন্ড ছিল, কোনো দিকে ঝোঁক ছিল, কিন্তু একটা ভারসাম্য ছিল। গত 15 বছরে শেখ হাসিনার সরকার পররাষ্ট্রনীতিটা ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে। তার অপোজিটে এখানে অন্তর্বর্তী সরকার এখানে মার্কিনের আধিপত্য নীতির কাছে মার্কিন নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে। এবং এখান থেকে কিভাবে উত্তরণ ঘটবে আমি জানি না, এটা খুবই একটা বিষয়। আর একটা হচ্ছে যে বাংলাদেশ তো সে ভাঙ্গা বাজারে সওদা করতে গেছে। মানে ধরুন যে মার্কিনই যখন সারা পৃথিবীতে এমনকি ইরানের কাছে নাস্তানাবুদ হচ্ছে, তো সেই সময় মার্কিনের কাছ থেকে অনেকে তার বন্ধুরা, ন্যাটোর বন্ধুরাও নিজেদেরকে গুটিয়ে রেখেছে। এমনকি সৌদি আরব পর্যন্ত তারা বলছে যারা ইরানের সঙ্গে বসে ফয়সালা করুন। আর সেই ভাঙ্গা বাজারে মার্কিনের এই দুর্দিনে তার পাশে গিয়ে বাংলাদেশ তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছে। তো এর তো কোনো অর্থ নেই এবং এর জন্য কৈফিয়ত দিতে হয় না। কাজটা অন্তর্বর্তী সরকার করেছে, কিন্তু এই সরকার কিন্তু সেটাকে ইন্ডোর্স করেছে। এই সরকার কিন্তু সেটাকে বাতিল করে নাই কিংবা এটাকে পুনর্বিবেচনাও করে নাই। এমনকি সংসদে এটাকে আলোচনা এজেন্ডাও করা হয়নি। তো প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছে যে সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে সংসদীয় পদ্ধতি, মানে তাই যদি হয় তাহলে এই যে পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়, এটা আলোচনা কোথায় হবে? এটা সংসদে হওয়া উচিত ছিল। ঠিক আছে, সংসদের বাইরে যেটা অন্তর্বর্তী সরকার করেছে সেটাকে সংসদে নিয়ে আসা উচিত। আমি তো এক রুমিন ফারহানা ছাড়া এই কথাটা বোধহয় আর কেউ বলে নাই। এক রুমিন ফারহানা চিৎকার করেছে, তো এই চিৎকারও মূল্যবান, যদিও এই চিৎকারকে সবাই উপহাস করেছে কিংবা পাত্তা দেয় নেই, কিন্তু তারপরে এটা আমার কাছে একটা মূল্যবান, যেটা মাইলস্টোন, যে এই আধিপত্যের বিরুদ্ধে যখন আধিপত্যের কাছে নতজানু হয়েছিল তখন একটা নারী কণ্ঠ চিৎকার করেছে। তো যা হোক, এই জায়গা থেকে আমাদেরকে বেরোনোর দরকার। আর একটা হলো যে সবার আগে বাংলাদেশ খুবই ভালো স্লোগান, আমার কাছে স্লোগানটা খুব পছন্দ হয়, কিন্তু এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য হতে হবে এবং এটাকে মিনিংফুল হওয়া দরকার যে সবার আগে সব ক্ষেত্রে এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সব ক্ষেত্রেই বাংলাদেশ, এই জায়গাটাকে বাস্তবের প্রতিফলনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই বিষয়টাকে ভাবতে হবে, আমাদের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে আমাদের দেশীয় নীতিটা কী হবে। এবং আমরা অনেক সময় নষ্ট করেছি অন্তর্বর্তী সরকারের, এমনকি দেশের নাম কি হবে, দেশের নাম পরিবর্তনের স্লোগানও উঠেছে। ঘুরে ফিরে কেউ জাতীয় সঙ্গীত ইত্যাদির এই সমস্ত আওয়াজও তুলেছে। এবং এমনকি ৭১-এর সঙ্গে
জুলাইয়ের অভ্যুত্থানকে তুলনা করার চেষ্টাও হয়েছে, কিন্তু একাত্তর আমাদেরকে তো সেই মানে আমরা প্রায় শেষ দিকে আচ্ছা আমি এক লাইনে শেষ করি তাহলে। ৭১ আমাদেরকে তো অস্তিত্ব দিয়েছে, পতাকা দিয়েছে, আমাদের অস্তিত্বের প্রতীক, এবং সেই ৭১-এর ধারাবাহিকতায় আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু কোনো কিছু ৭১-কে অতিক্রম করা যায় না। জি, আমরা শেষে যেটা একদম এক মিনিট করে যদি দস্তবা বলেন, সেটা হলো আমরা যারা জুলাইয়ে নিহত হলো তাদের তো বিচার কার্য চলছে, তাদের তো বিচার পাইয়ে দিতে হবে, বিচারটা হওয়া দরকার, এবং সেটা নিয়ে একটু সংক্ষেপে বলে যারা আহত হয়েছে তাদের প্রতি আমরা আসলে কি করতে পারছি, যা করার দরকার। তারা আমরা দেখছি যে আহতরা এখনও তারা মানে কি বলে, তারা তো কষ্টে আছে বা তাদের প্রতি টেক কেয়ার করা হচ্ছে না, এরকম তো অনেক অসংখ্য উদাহরণ আছে, আমরা গণমাধ্যমে রিপোর্ট করছি। তো আমরা যাদের বিনিময়ে ৫ আগস্ট হলো বা আমরা পার্লামেন্ট পেলাম, তাদের প্রতি কি আমরা যথেষ্ট নজর দিচ্ছি? যথেষ্ট তো হচ্ছে না, এটা তো আমরা সবাই বুঝছি। আমি এই প্রশ্নে যাওয়ার আগে একটু করে এই পররাষ্ট্র নীতি বা খুবই সংক্ষেপে বলছি। ডেফিনেটলি এই চুক্তিগুলা নিয়ে যে অন্তর্বর্তী সরকারের সময় যে আলোচনাগুলো চুক্তিটা হয়েছে, এটা নিয়ে যে একেবারে পিন ড্রপ সাইলেন্ট পার্লামেন্টে, এটা তো অবশ্যই উদ্বেগজনক এবং এটা নিয়ে সমালোচনা করার মতো। এই সমালোচনাটাও আমার আছে, কিন্তু খুবই অল্প সময় রাজনীতিতে আসার পর যতটুকু আমি বুঝি যে পলিটিক্যাল কারেক্টনেস আসলে কতটুকু এই পররাষ্ট্রনীতিতে কাজ করে, যদিও এটা নিয়ে আরও অনেক পড়াশোনা বা আরও অনেক বোঝার আছে, কিন্তু আমাদের যে ইকোনমিক যে পিলার, এই গার্মেন্টস বা শ্রম শক্তি, এই দুইটা তো খরিদ্দার আসলে আমেরিকা এবং আমাদের যদি পশ্চিম ঘেঁষা মিডল ইস্টটা বলি। সো অনেক ক্ষেত্রে আমরা যখন ক্ষমতার বাইরে থাকি, এই পারে থাকি, অনেক কিছু কিন্তু প্রতিবাদ করা যায়। আমার কাছে মনে হয় বিএনপি যখন বিরোধী দলে আসবে, বিএনপি এগুলা নিয়েই অনেক প্রতিবাদ করতে পারবে, কিন্তু যখন সরকার গঠন করা হয় তখন যাদের কাছ থেকে আসলে মানে খুব ভাষায় যদি বলি ডলার আসে, তাদের সাথে আসলে কতটুকু পররাষ্ট্রনীতি স্ট্রিক্ট রাখা যায়, এটাও একটা বিবেচনার বিষয়। পাশাপাশি ডেফিনেটলি যে কোনো চুক্তি আমরা এই কারণেই কিন্তু এই সাম্রাজ্যবাদ বা ভারতের এই আধিপত্যবাদ গত ৫০ বছরে যে এই তার ইন্ডিয়ার আন্ডার থেকে আমরা মুক্ত হলাম জুলাইয়ের মাধ্যমে, এটা তো অবশ্যই আমাদেরকে কন্টিনিউ করতে হবে, এবং সেটা সব দেশের সাথেই, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথেই। কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আসলে পলিটিক্যাল কারেক্টনেস কতটুকু কাজ করে, এটা আমার কাছে একটা বড় আলোচনা বা প্রশ্নের জায়গা। আরেকটা হচ্ছে জুলাইয়ের যারা আহত হয়েছে, আজকেও আমি রাষ্ট্রপতির বক্তব্য শুনছিলাম, আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি। ডেফিনেটলি এটা এখন সরকারের দায়িত্বটা অনেক বেশি। এখানে কতজন এখনও গেজেটভুক্ত হয়েছেন, সবাই কিন্তু গেজেটভুক্ত হন না, এখানে ক্যাটাগরি ভাগ করা হয়েছে, এবং পার্লামেন্টের গত 2 অধিবেশনে কিন্তু আমরা বিস্তর করে এদের নিয়ে কোনো পরিকল্পনা কিন্তু দেখি নাই। আমরা তাদেরকে রিহ্যাব করার জন্য, পুনর্বাসন করার জন্য একদম একটা রোড ম্যাপ বা একটা প্রক্রিয়া, তাদেরকে অনেককে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, নগদ অর্থ পাচ্ছে, কিন্তু তাদেরকে যে পুনর্বাসন করা সমাজে আবার কে কিভাবে পুনর্বাসিত হবে, যারা চোখ হারিয়েছে তারা কিভাবে হবে, যারা হাত অঙ্গ হারিয়েছে তারা কিভাবে হবে, এটা ডেফিনেটলি একটা সরকারেরই এটা কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব এখন, কারণ তাদের বিনিময়েই কিন্তু এখন আমরা এখানে আছি। বলে গেলে চলবে না। আলতাফ পারভেজ, 1 মিনিটে এই যে আহতদের প্রতি আমাদের যে এখন পর্যন্ত আচরণ, তাদের পুনর্বাসন কি ঠিকমতো বা করা গেল না, বা কেন আমরা এত দেরি করছি? আমি এটা উত্তর দেবো আপনার, কিন্তু আমি এই চুক্তির বিষয়ে আমার সমালোচক যেটা বললেন, যেহেতু যুক্তরাষ্ট্রে আমাদের অনেক রপ্তানি বাজার আছে, সেই জন্য তাদের চুক্তির অফার আমরা প্রত্যাখ্যান করতে পারতাম কিনা, এটা পলিটিক্যালি কারেক্ট হয়ে বসে থাকা যায় কিনা। দেখুন, পৃথিবীতে তো বহু দেশ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে, এবং বাংলাদেশের মতোই তাদের যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পণ্যের বাজার, সেইটার পরেও তো তারা এই ধরনের চুক্তি করে নাই। দ্বিতীয়ত, আমরা তো এই চুক্তিটা প্রকাশের দাবি অন্তত জানাতে পারি। আমাদের পার্লামেন্টে রুমিন ফারহানা ছাড়া এই ৩৫০ জনের বাইরে ৩৪৯ জনের একজনও, একটা দলও দাবি করতে পারলো না যে চুক্তিটা অন্তত গোপন অবস্থাতে একটু প্রকাশ্যে আসুক। এইটুকু করতে আমাদের তরুণরা কেন পারলো না, সেটা তো অবাক। আর শহীদদের কথা যেটা বললেন, দেখুন আমি বলবো অন্য একটা বিষয়। শহীদদের তালিকায় সবচেয়ে বেশি ছিল শ্রমজীবী মানুষ, একদম সংখ্যা হিসাবে।
এই বছর অন্তত অভ্যুত্থানের তৃতীয় বর্ষে শ্রমজীবীদের ক্ষেত্রে এবছর 2026 সালে 13টি সেক্টরে মজুরি নির্ধারিত হওয়ার বিধিবদ্ধ মানে বাস্তবতা রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে। এখনই এই 13টি সেক্টরের নতুন মজুরি কাঠামো নির্ধারিত হওয়া উচিত। অভ্যুত্থানের অন্তত কিছু সুফল, ন্যূনতম সুফল অন্তত শ্রমিকদের পাওয়া উচিত। পেতে পারে। আবু সাইদ খান, 1 মিনিট। প্রথমত হচ্ছে যে আকাঙ্ক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ধরুন জুলাইয়ের ইতিহাস একদিন না একদিন সঠিকভাবে লেখা হবে, এটা নিয়ে হবে, জাদুঘরও হবে, সেখানে স্মৃতি সংরক্ষণ করাও যাবে। কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন, সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা যাবে কিনা, সেই গড়ে তোলার জন্য রাজনীতি যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটাই হচ্ছে জাতির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ ডাক্তার তাসনোভা জাভিন, আলতাফ পারভেজ এবং আবু সাইদ খান। যেটা কথা বললেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা থাকবে, জুলাই এসেছে এবং যে আকাঙ্ক্ষা আমাদের ছিল সেই আকাঙ্ক্ষা যতদিন আমরা পূরণ করতে না পারবো ততদিন জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কথা বলতে থাকব এবং এটা আমাদের পাওনা, সেটা আমাদেরকে আদায় করতে হবে। আমরা প্রত্যাশা করি 2 বছরের মাথায় আমরা আলোচনা করলাম, তৃতীয় বছর এসে যে বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি বা জুলাই আন্দোলনে বলা হয়েছে, সেটার কিছুটা হলেও সেই পথে আমরা হাঁটব, সেই প্রত্যাশা রাখি। আর সেই সময় আমরা আলোচনা করব যে না, আমরা আসলে সঠিক পথে আছি। এই ছিল আমাদের আজকের মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন।